মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে। দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। আগেই অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ঘোষণা দিলেন, আগে দেশের মানুষ ইলিশ খাবে, তারপরে রপ্তানি। ভরা মৌসুমেও ইলিশের চড়া মূল্যের কারণে সাধারণ মানুষ যখন ইলিশ কিনে খেতে পারে না, তখন উপদেষ্টার এমন ঘোষণা শুনে তাদের মনে কিছুটা আশা সঞ্চার হয়েছিল। তারা ভেবেছিলেন এবার অন্তত ভারতে ইলিশ যাবে না। আমরা তো কম পয়সায় মনে করছিলাম যে ইলিশ খেতে পারবো, কিন্তু সেটা আশা করতে পারছি না। গভর্নমেন্ট ফার্স্টলি যদি বলতো যে দিবে না তো দিবে না, বাস। কিন্তু এত তাল বাহানা দেশের মানুষের সাথে করার তো কোনো কিছুই নেই। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আগামী মাসে। প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে স্বল্প পরিমাণে ইলিশ রপ্তানি হলেও এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। না, কিছু জিনিস পরিষ্কার হওয়া দরকার। একটা হলো যে গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। কিন্তু এরই মধ্যে ৩,০০০ টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের যে মূল প্রাপ্যতা এবার বোধহয় ৫,০০,০০০ টন, ৫,৩০,০০০ টন হয়েছে। এর মধ্যে ৩,০০০ টন অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু গত বছরও এই ৩,০০০ টনের বেশি অনুমতি দেওয়ার পরেও কিন্তু তারা ততগুলো নিতে পারেনি। রপ্তানির ঘোষণা আসায় নিম্ন ও মধ্যবিত্তের আরো নাগাল ছাড়া হচ্ছে পদ্মার ইলিশ। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে বছরে ইলিশের উৎপাদন গড়ে ৫,৭১,০০০ মেট্রিক টন। জাতীয় রাজস্ব বোর্ড বলছে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি হয়েছে মোট ৩,৮৯৯ মেট্রিক টন। ৫,৩০,০০০ মেট্রিক টন ইলিশ হয়। এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, বাট আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। আমার মনে হয় আরও লং রানে আপনার জন্য একটা পজিটিভ বিষয় হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ২০১৯ সাল থেকে নিয়মিত এই মৌসুমে ভারতে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। গেল ২০২৩-২৪ অর্থ বছরে ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ ছিল ৬৬৫ মেট্রিক টন। রপ্তানির চাপ থাকলে ইলিশের চড়া দাম আরো চড়ে। উচ্চবিত্তের বাইরে আর কারো পক্ষে ইলিশ কেনার সাধ্য থাকে না। উৎপাদনের কিছু অংশ যখন আরেকটি জায়গাটাতে যাবে, তখন হয়তো বাজারে চাহিদা তার একটু বেড়ে যায়, মূল্যের একটা তারতম্য অবশ্যই তখন ঘটে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, কিন্তু দিনে দিনে দাম নাগালের বাইরে চলে যাওয়ায় অনেকের পাতেই ইলিশ পড়ে না। সোনার দামে ইলিশ কেনার সাধ্য দেশের কয়জনেরই বা আছে। প্রতিদিন ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, আসছে ট্রলার ভর্তি করে। বেচা কেনাও হচ্ছে শত শত মন। জেলে ক্রেতা বিক্রেতার হাক ডাকে যেন সবসময়ই সরগরম থাকে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাট। তারপরও দাম কেন ক্রেতার নাগালের বাইরে? এমন প্রশ্নের সঠিক উত্তর মিলছে না কারো কাছে। মাছ মারি নিয়ে আসলে ওই আড়তে আমরা মাছ উড়াই, উঠাবার পর ওইখানে তো পাইকার আসে। পাইকার আসলে ওই পাইকারের সাথে একটা ঘর করে যে এই ১,০০০ টাকা কেজি এলে দাম কবা, কিন্তু আমার কিন্তু ২০০ টাকা ১০০ টাকা আমার দিতে, একটা ১০০ বা ২০০ এইরকম ১০০ নিচ্ছি না আর কি। আরে যদি এই মাছটা ১৫ টাকা বিক্রি হয় তাহলে ওর ব্যাডলই পড়ছে ১৫৭৫। এখানে আছে একটা পাইকার আড়তদার আছে, আড়তদারের কাছে দিলে এটা নিলাম হয়। নিলাম হইলে মনে করেন ১৭০০ বা ১৬৫০ এইরকম ওঠে। এইটা মাছটা হাতটা বদল হইতে হইতে দেখেন ১৬-১৭ টাকা পড়িয়ে যায়। এখানে একটা মাছ ১৫০০ টাকা যদি কেনে পাইকার, তার হচ্ছে যে একটা কস্টিং আছে, তার বরফ দেওয়ার ব্যাপার থাকে, ট্রান্সপোর্টের ব্যাপার থাকে, এসব কিছু মিলে সে হচ্ছে যে তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে। তো গন্তব্যে গেলে পারে সেখানে গিয়ে আবার তার কস্টিং থাকে। দেখা যায় যে ১৫০০ টাকার মাছ যদি আমি পাই পাথরঘাটাতে কিনে, সেক্ষেত্রে ঢাকায় গিয়ে দেখা যাচ্ছে যে পার কেজিতে হয়তো ১০০ টাকা তার হচ্ছে কস্টিং পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তার ১৬০০ টাকা বা ১৭০০ টাকা হচ্ছে পড়ে যায়। এখন আবার যারা ওইখান থেকে আবার
পাইকারি বাজার থেকে যখন খুচরা বাজারে যাচ্ছে তখন আবার তাদের ক্ষেত্রে আবার একটু দাম বেড়ে যাচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ধরেন দামের পর্যায়টা 1500 থেকে দেখা যাচ্ছে যে 1900 এমনকি 2000 পর্যন্ত